আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সকালবেলা ইন্ডেক্স এই মুহূর্তে 5 পয়েন্টের মতো মাইনাস, 11:30 বাজে। আমি ইন্ডেক্স নিয়ে কথা বলবো না খুব বেশি, বাংলাদেশের পুঁজিবাজারকে আমি যেভাবে দেখি, আমি এই শিরোনামে আজকে কথা বলবো। সতর্কীকরণ, এটি শিক্ষণীয় আলোচনা মাত্র। স্টক আমার কোনো বাইসেল নির্দেশ করে না, নিজে এতে বাইসেল সম্পন্ন করবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ, জেনে শুনে বুঝে বিনিয়োগ করুন। হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা অ্যাড হতে চাচ্ছেন, এন্ট্রি দিয়ে 1 মাসের জন্য অ্যাড হতে পারেন, যেহেতু মাসের প্রথম দিকে। দেখেন, আমি ইন্ডেক্স গতকালকে রাতে যখন নির্বাচনের ঘোষণা হয়, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, আজকে আমাদের সবার মনের ধারণা যে ইন্ডেক্স অনেক পজিটিভ থাকবে, কিন্তু আমি এখন কথা বলতেছি 5 পয়েন্ট মাইনাস ইন্ডেক্স। হ্যাঁ, দিন শেষ হয়তো পজিটিভ হতেই পারে, কিন্তু আমরা কি ধারণা করছি? আমি যে ভিডিও করছিলাম তার নিচে 100+, 150+ এরকম লিখে রাখা হয়েছে কমেন্টের করে, কিন্তু তার কি আশেপাশে গেছে মার্কেট? যায় নাই। তাহলে আমরা মনে করছি কি হয়েছে কি, এই মার্কেটে আমি যত বেশি মনে করব, এই মনে করাটাই মানে আমার জন্য ক্ষতি হতে পারে। আর একটা বিষয় আমি বলে রাখি, সেটা হচ্ছে এই মুহূর্তে মার্কেটে দুইটা স্টক নিয়ে আমি বলি, একটা হচ্ছে মালেক আর একটা হচ্ছে মতিন। মালেক বাড়তেছে, মতিন বসে আছে। মালেক মনে হয় 6-7% বেড়ে গেছে, আর মতিন 1-1.5% বসে আছে, 1-1.5% বেড়ে বসে আছে। কম্পেয়ার করলে ভালো কোনটা? তাহলে মতিন বাড়তেছে কেন, মালেক বাড়তেছে কেন, মতিন বাড়তেছে না কেন? কোনো ব্যাখ্যা নাই। যে বিষয়টার কোনো ব্যাখ্যা থাকে না, সেখানে না যাওয়াই উত্তম। আর একটা বিষয় আমি বলে রাখি, সেটা হচ্ছে আমি গ্রুপে যে স্টকগুলো দিয়েছিলাম আপনাদেরকে, যারা গ্রুপে অ্যাড আছেন, যে কোনো একটা তো ব্যাখ্যা থাকতে হবে যে স্টকটা কোথায় যাওয়া উচিত, কতদিন পর্যন্ত আমার রাখা উচিত, তারপর গিয়ে কোথায় গিয়ে আমাকে এটা আসলে বের হয়ে আসা উচিত। তারা কিন্তু ঠিকই তাদের আগের যে জায়গা, সেই জায়গায় গিয়েই বসে আছে চুপচাপ। ইন্ডেক্স যেদিকে যাক, তারা কিন্তু যাচ্ছে না। আর আপনাকে মার্কেটে টিকে থাকতে হলে ক্যালকুলেশন করতে হবে। যেমন আমি যে স্টকগুলো কী বলে গ্রুপে দিয়েছি, সেখানে আমি যখন দিয়েছিলাম, যদি ওই সময় কেউ ইউপিজিএল দিয়েছিলাম, মতিন দিয়েছিলাম, স্কয়ার ফার্মা, পদ্মা মেঘনা, এদের মধ্যে বেশিরভাগই 10-15% পজিটিভ হয়ে গেছে। আমি সবসময় মার্কেটে বলি, বাংলাদেশের পুঁজিবাজারে 20-30 এর মধ্যে চিন্তাভাবনা করা উচিত, তাহলে হয়তো টিকে থাকা সম্ভব। তো এইখানে যদি এখন যদি 10%ও, আমি যে স্টকগুলো সেখানে অলরেডি 10% কিন্তু তারা কিন্তু গেইন দিয়ে দিছে। এই স্টকগুলো কিন্তু আবার কিছুদিন পরে এদের রেকর্ডেড যাবে ডিসেম্বরে, রেকর্ডেড হচ্ছে ডিসেম্বরে। এর মধ্যে এরা কিন্তু এখানে বসে থাকবে না, এরা অটোমেটিক নিচে আসবে। কিন্তু ততক্ষণ পর্যন্ত কি আমাদের ক্যাশ টাকা হাতে নিয়ে ওরা নিচে আসলে আমি কিনবো, এইভাবে ক্যাশ টাকা হাতে নিয়ে বসে থাকার কি ধৈর্য আমাদের আছে? নাই। কিন্তু ওটা থাকা উচিত, কিন্তু সেটা নাই। থাকলে আমি তো 20-এর কথা বলতেছি, সেটা আরও অনেক বেশি বেশি পাওয়া যেতে পারে, সম্ভাবনা বেশি। তো সব কিছু মিলিয়ে আমি বাংলাদেশের পুঁজিবাজারকে এভাবে দেখি। আমি যেই বিষয়টা অনুমান করি, মনে করি, কালকে ইন্ডেক্স মনে করছি 150 পয়েন্ট 100 পয়েন্ট প্লাস হবে, আপনিও মনে করছেন প্লাস, অনেকগুলো শেয়ার, আপনার শেয়ার অনেক বেশি ভালো করবে, কিন্তু এই ধরনের কিছুই ঘটে নাই। কারণ এগুলা কোনোটাই আমার হাতে নাই, আপনার হাতে নাই। যাদের হাতে আছে তারা কী চায়, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট বিষয়। তো যাদের হাতে আছে তাদের কথা চিন্তা করে আমাদের লাভ নাই। আমাদের হাতে কী আছে, আমরা কীভাবে টিকে থাকতে পারি, এটা হচ্ছে মূল বিষয়। দেখুন, এখানে ইন্ডেক্স এখান থেকে পড়ছে 6,400 থেকে 4,600, কত পয়েন্ট? 6,400 মাইনাস 4,600, এখানে 400 আর 600, প্রায় 1,600 পয়েন্ট, 1500 পয়েন্টের মতো পড়ে গেছে। এই 1500 পয়েন্ট পড়ার পরে এখানে 3 ধরনের পোর্টফোলিও আছে। যারা অনেক বেশি জাং শেয়ার কিনছে তাদের 60% নাই, যারা কম জাং শেয়ার কিনছে তাদের 30-40% নাই। আর যারা সবচেয়ে ভালো টপ, আমি যে সাধারণত যে স্টকগুলো নিয়ে কথা বলি, এখানে তো যারা কিনছে তারা কিন্তু প্রফিটে আছে, তারা কিন্তু কেউ লসে নাই।
আপনি আপনার পোর্টফোলিও দেখলেই বুঝতে পারবেন। এখন ইন্ডেক্সের এই যে পতন, এর সাথে কি আমাদের কোনো সম্পর্ক আছে আমরা জানি? জানি না। ভলিউম আজকে কী হবে আমরা কি জানি? আমরা জানি না। কিন্তু একটা স্টকের টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল দিকগুলা আমরা কিছুটা অ্যানালাইসিস করতে পারি। ওটাই আমাকে দেখতে হবে, আপনাকে দেখতে হবে। এই যে ইন্ডেক্সের এই চিত্রটা আপনি শুধু মাথায় রাখেন। ইন্ডেক্স এভাবে কীভাবে, এখানে কীভাবে আছে, এখানে ক্লোজ ছিল, এখানে ক্লোজ ছিল। আর এটা একটা ব্যাংক সেক্টর, ব্যাংক সেক্টরের খুবই ভালো শেয়ার, ফান্ডামেন্টাল। এখানে ফ্লোর ছিল, ফ্লোরের উপরে সে কয়বার গেছে? এখনও সে ফ্লোরের উপরেই আছে। কয়বার গেছে সে আপনারা দেখেন। তো এই ধরনের স্টকেই থাকতে হবে। এই যে ব্যাংক সেক্টরে 5-6টা ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর, এরা ইন্ডেক্সের সাথে এদের কোনো সম্পর্ক নাই। এদের এরকম কিছু আমাদের এখানে 400 কোম্পানি, তো 400 কোম্পানির মধ্যে 10-12টা কোম্পানি আছে যাদের সাথে ইন্ডেক্সের কোনো সম্পর্ক নাই। ইন্ডেক্স কমলেও তারা তাদের প্রয়োজনে বাড়বে, আর ইন্ডেক্স বাড়লেও তারা তাদের প্রয়োজনে কমবে। ওটাই ক্যালকুলেশন করতে হবে। এই 20টা বা 15-20টা কোম্পানি ছাড়া বাকি পুঁজিবাজারে আরও যে 400 কোম্পানি টোটাল, এর মধ্যে আমি যদি 20টা বাদ দিই, আরও যে 380টা কোম্পানি আছে, এদের প্রত্যেকটার দাম বাড়ানো হয় আপনারা আমার মূলধনটাকে নষ্ট করার জন্য। কোনো স্টকের দাম বাড়ে কোনো ব্যাখ্যা ছাড়া, সেটা যারা বাড়ায় তারা আপনাকে বা আমাকে প্রফিট দিবে এই জন্য বাড়ায়। এটা কি হয় নাকি? মানে একটা জাঙ্ক শেয়ারের প্রাইস, মানে যার কোনো ব্যাখ্যা নাই, কোনো কারণ ছাড়াই বাড়তেছে, সে আপনাকে আমাকে প্রফিট দেওয়ার জন্য দাম বাড়াচ্ছে। তারা একটা সংঘবদ্ধ চক্র। এই যে 500 কোটি টাকার পোর্টফোলিও, 100 কোটি টাকার পোর্টফোলিও কিছুদিন আগে কমিশন যে দেখালো, তারা সংঘবদ্ধ একটা চক্র। তারা সবাই একই, তারা প্রত্যেককে চিনে। আমি কি আপনাকে চিনি? আপনি কি আমাকে চিনেন না। আমরা ক্ষুদ্র বিনিয়োগকারীরা কেউ কাউকে চেনে না। আমরা হচ্ছে বিক্ষিপ্ত অবস্থায় আছি। আমরা ওই সংঘবদ্ধ একটা গোষ্ঠীর সাথে ফাইট করে টিকে থাকবো ওই 380টা স্টকের মধ্যে ট্রেড করে, এটা হয় না। আরেকটা বিষয়, এই যে কোনো একটা সেক্টরে 10 পয়সা 20 পয়সা জন্য শেয়ার সেল বাই এগুলা বন্ধ করতে হবে। ফান্ডামেন্টাল স্টকে 10 পয়সা 20 পয়সা, 1 টাকা 1.5 টাকার, মানে 1-2%, 3%, এটা কোনো বিষয় না। ফান্ডামেন্টাল স্টক আপনি যদি 3% বেশি দামেও শেয়ার কিনেন, হ্যাঁ, বা 3% কম দামে পাইলে তো ভালো, 3% বেশি দামেও শেয়ার কিনলে এখানে কোনো সমস্যার কিছু আমি দেখি না। আপনাকে দেখতে হবে ফান্ডামেন্টাল স্টকে দেখার হচ্ছে সময়, আর তার ডিভিডেন্ড পলিসি এবং ইপিএস, নেট অপারেটিং এবং রিজার্ভ কী আছে, আপনাকে ডিভিডেন্ড সে কতটুকু দিতে পারে এবং তার প্রাইস কি, ক্যালকুলেশন ফিটা কেমন আছে, এটা দেখে আপনাকে এন্ট্রি নিতে হবে। এটা দেখে পজিটিভভাবে চিন্তা করতে হবে ফান্ডামেন্টাল স্টকে। তো সুতরাং আপনারা ভালো স্টকের সাথে, আপনাদেরকে সবাইকে ভালো স্টকের সাথে থাকতেই হবে। ভালো স্টকের ক্যালকুলেশন করুন, তার ফান্ডামেন্টাল ব্যাকগ্রাউন্ড দেখুন। কোনো কারণ ছাড়া যে স্টকের দাম বাড়ে, সেই স্টক থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। কারণ ওই স্টকগুলোর দাম বাড়ানো হয় আপনাকে ধরিয়ে দেওয়ার জন্য। কখনোই ওই স্টকটার দাম বাড়ানো হয় আপনি প্রফিট করবেন এই জন্য নয়। এটা খুব ভালো করে আমরা বুঝতে পারতেছি। তো মনে করার উপরে আমাদের এই মার্কেটে টিকে থাকা যাবে না। ভালো যে কয়েকটা কোম্পানি আছে ওগুলোকে অ্যানালাইসিস করে মার্কেটে টিকে থাকতে হবে। আর আপনারা একটা বিষয় চিন্তা করে দেখেন, আমি যদি বলি যে আমাদের এখানে ট্রেডার যারা বা বিনিয়োগকারী যারা, তারা চায় যে প্রতিদিনই এখান থেকে 10% করে প্রফিট করবে। আচ্ছা, আমি প্রতিদিনের কথা বাদ দিলাম। আপনি যদি এক মাসেও 1 লাখ টাকার হিসেবে 10% করে এক মাসে প্রফিট করেন, তাহলে আপনার কত পার্সেন্ট হয়? 1 লাখ টাকায় 10% করে মাসে একবার ধরলেও 1,20,000 টাকা হয় প্রফিট। এরকম কি কোনো ব্যবসা বাংলাদেশে আছে নাকি যে আপনি প্রতি মাসে 10%, যেখানে আমরা প্রতিদিনই চাচ্ছি বা প্রতি 3-4 দিন, 1 সপ্তাহের ভিতরে আমরা চাচ্ছি শুধু আমার শেয়ারের দামই বাড়বে আর কোনোটার দাম বাড়বে না, শুধু আমি যেটা কিনবো সেটাই বাড়বে, এটা হয় না। তো এই চিন্তা ভাবনাটা বাদ দিতে হবে। শুধু আমার শেয়ারের দামে বাড়বে আর কোনোটা বাড়বে না, এটা আসলে ঠিক না। সবশেষ আমি এটুকুই বলবো, বাংলাদেশের পুঁজিবাজারকে আমি এটুকুই দেখি, এখানে 15-20টা কোম্পানি আছে। এই 15-20টা কোম্পানিকে অ্যানালাইসিস করেই আপনাকে টিকে থাকতে হবে। বছরে আপনি হয়তো 20-30% আপনি হয়তো পজিটিভভাবে চিন্তা করতে পারেন। আর বাকি যে
জাং শেয়ারগুলোর প্রাইস কোনো কারণ ছাড়া, মানে আমি মনে করি উপরে বা আপনি মনে করেন এর উপরে দাম বাড়তেছে, ওই স্টকগুলোতে এন্ট্রি নিয়ে কখনোই প্রফিট করে, মানে স্থায়িত্ব, মানে প্রফিটের যে স্থায়িত্ব, ধারাবাহিক প্রফিট যেটাকে বলে, আপনি এটা করতে পারবেন, এটা কোনো দিনই সম্ভব হবে না। আমি আগেই বলছি, যারা সবচেয়ে বেশি জাং শেয়ার কিনছে তারা 60 থেকে এই ইন্ডেক্সের এই পতনে, এই 1500-1600 ইন্ডেক্সের পতনে জাং শেয়ার 60 থেকে 70% নাই। আর যারা একটু কম জাং শেয়ার কিনছে তারা 30 থেকে 40% নাই। আর যারা সবচেয়ে টপ কয়েকটা ব্যাংক আছে এবং ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরে কিছু স্টক আছে, যারা ওই স্টকগুলো কিনছে তারা ডিভিডেন্ডের দরকার নাই, তারা এমনিতেই ক্যাপিটাল গেইন পেয়ে ভালোভাবে বেঁচে আছে। এভাবে আমাদেরকে এই বাংলাদেশের পুঁজিবাজারে টিকে থাকতে হবে। ভালো থাকবেন সবাই, ভিডিওটা শেয়ার করবেন, হোয়াটসঅ্যাপ ফেড গ্রুপে যারা জয়েন করতে চাচ্ছেন জয়েন করতে পারেন। আসসালামু আলাইকুম।